আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানে হামলা করে চরম মার খেয়েছেন ট্রাম্প নেতানিয়াহু। একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় নিয়ে হাস্যরস। এশিয়ার মুসলিম মালয়েশিয়াকে পারমাণবিক শক্তি বাড়াতে সহায়তা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ভারতের আগ্রাসনের জবাবে যুদ্ধ সাজে পাকিস্তান, বাড়ছে অস্ত্র মজুত। ইসরায়েলকে বাঁচাতে 12 দিনে 20% থার্ড ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের। সাহসিকতার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইরানের সেই উপস্থাপিকা, যে কারণে নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না বহু ইসরায়েলিরা। গাজাবাসীকে ত্রাণের আটায় ভয়ঙ্কর মাদক মিশিয়ে খাওয়াচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইউরোপের আরও এক দেশ দখলের পাঁয়তারা ইসরায়েলিদের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে হামলা করে চরম মার খেয়েছেন ট্রাম্প নেতানিয়াহু। একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় নিয়ে হাস্যরস। টানা 12 দিন হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান, কিন্তু সার্বিক ফলাফল বলছে ইরান ইস্যুতে চরমভাবে মার খেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁরই বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প নেতানিয়াহুর এমন পরিণতি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা টিপ্পনী কাটা হচ্ছে। এমনই তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে। সাম্প্রতিক সংঘাতকে কিভাবে দেখছেন? আল জাজিরা এমন এক প্রশ্ন রেখেছিল ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারিনীর সামনে। জবাবে তিনি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই তাদের লক্ষ্যে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং তারপর ক্ষমতার অবস্থান থেকে ইরানকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানো। তিনি ইরানকে দেখাতে চেয়েছিলেন যে তারা দুর্বল হয়ে পড়ছে এবং আমেরিকান দাবির কাছে আত্মসমর্পণ করা ছাড়া ইরানের আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, অস্থিরতা উস্কে দেওয়া এবং ইরানের নেতাদের পতন করা। কিন্তু এমন কিছুই ঘটেনি। আলী আকবর দারিনীর মতে সংঘাতে জড়ানোর কারণে ট্রাম্পই বরং ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করার একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন, কারণ তিনি ইরানকে আলোচনার টেবিলে থাকাকালীন প্রতারিত করেছিলেন আক্রমণ চালানোর ফন্দি এঁটে। ইরানি এই গবেষকের ভাষ্য, হাস্যকরভাবে ট্রাম্প শান্তির রাষ্ট্রপতি হওয়ার দাবি করছিলেন, কিন্তু এখন তিনি প্রমাণ করেছেন যে তিনি যুদ্ধের রাষ্ট্রপতি। অন্যদিকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজ দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। একই সঙ্গে হারিয়েছেন পশ্চিমা মিত্রদের একাংশের সমর্থনও। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ছুড়লেও তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। বিশ্বের বেশিরভাগ দেশই ইরানকে দেখছে ইসরায়েলি হামলার শিকার হিসেবে। পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়াকে সহায়তা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। শনিবার সংবাদ মাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ জানান, মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছে রাশিয়া। প্রাতিষ্ঠানিক, মানব সম্পদ, কারিগরি, বাণিজ্যিক এবং আইনি দিকগুলোতে এই সহায়তার কথা জানিয়েছে দেশটি। তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক শক্তিতে বিস্তৃত অভিজ্ঞতা মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত। রাশিয়ায় 4 দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে ফাদিল্লাহ ইউসুফ বলেন, এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে শক্তি সহযোগিতা জোরদার করা। সফরে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান তিনি। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, রাশিয়া শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে উন্নত প্রযুক্তির অধিকারী। দেশটির পারমাণবিক শক্তি প্রযুক্তির অভিজ্ঞতা মালয়েশিয়ার জাতীয়
জাতীয় শক্তি রূপান্তর রোডম্যাপের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচভের সঙ্গে একটি বৈঠক করেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। এই বৈঠকে কারিগরি ও পরিচালনা বিষয়, আইনি কাঠামো, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মী প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। ফাদিল্লা বলেন, এই বৈঠক মালয়েশিয়ার কারিগরি সংস্থাগুলো এবং রোসাটমের মধ্যে পারমাণবিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো মূল্যায়নের জন্য সরাসরি সংলাপের দ্বার উন্মোচন করেছে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণ ও শক্তিশালীকরণ, যা আসিয়ান পাওয়ার গ্রিড সহযোগিতার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে ভারতের আগ্রাসনের জবাবে যুদ্ধ সাজে পাকিস্তান, বাড়ছে অস্ত্র মজুত। দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা যত বাড়ছে ততই বাড়ছে অস্ত্র প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারতের সামরিক শক্তি ও আধিপত্যবাদী অবস্থানের কারণে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রতিরক্ষা বাজেটে রেকর্ড বরাদ্দ দিয়েছে পাকিস্তান। গত এক দশকে ভারতের সামরিক বাজেট কয়েক গুণ বেড়েছে। দেশটি এখন বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারী। পরমাণু অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রাফাল যুদ্ধ বিমান ও চন্দ্রাভিযান সব মিলিয়ে ভারতের শক্তির মহড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে আশঙ্কিত করে তুলেছে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে একতরফা সিদ্ধান্ত এবং সীমান্তে আগ্রাসন পাকিস্তানের জন্য সরাসরি হুমকি স্বরূপ। এই পটভূমিতেই পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে চীন থেকে সর্বাধুনিক F-35 স্টেলথ যুদ্ধ বিমান কেনার। ভারতের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হলে ইসলামাবাদের কাছে সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া বিকল্প নেই, এমনটাই মনে করছে দেশটির নীতি নির্ধারকরা। একদিকে যখন প্রতিরক্ষা খাতে বাজেট বেড়ে দাঁড়িয়েছে 2 লক্ষ কোটি রুপি, তখন অন্যদিকে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির মাত্র 0.8%। বিশ্লেষকরা বলছেন, ভারতের চাপ ও আঞ্চলিক সামরিক অসাম্য পাকিস্তানকে বাধ্য করছে প্রতিরক্ষা খাতে অগ্রাধিকার দিতে। ফলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশটি আরো বড় মানব সম্পদ সংকটে পড়বে। শাহবাজ শরীফ সরকার ঘোষণা দিয়েছিল 2029 সালের মধ্যে জিডিপির 4% শিক্ষায় ব্যয় করা হবে, কিন্তু অর্থনৈতিক দুর্দশা, ঋণের চাপ এবং ভারতের সঙ্গে সামরিক প্রতিযোগিতা সেই লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিশ্লেষকরা আরো বলছেন, শুধু প্রতিরক্ষা নয়, ভারতের মোকাবিলায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নিজেদের অবস্থান জোরদার করাও জরুরি। ভারতের আঞ্চলিক নেতৃত্ব দাবি এবং হিন্দুত্ববাদী সরকার যেভাবে সীমান্তবর্তী দেশগুলোতে উত্তেজনা ছড়াচ্ছে তা বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা দরকার। ইসরায়েলকে বাঁচাতে 12 দিনে 20% থার্ড ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে রক্ষা ও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র তার উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এর মোট 20% ব্যবহার করেছিল। দক্ষিণ কোরিয়া ভিত্তিক মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে, ইরান ইসরায়েল যুদ্ধের সময় 60 থেকে 80টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ $12 থেকে $15 মিলিয়ন। এতে মোট খরচ দাঁড়ায় $810 মিলিয়ন থেকে $1.215 বিলিয়ন, যা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির খরচের চেয়ে অনেক কম এবং দীর্ঘমেয়াদী বা বহুমুখী যুদ্ধের ক্ষেত্রে প্রতিরক্ষার বিপরীতে আক্রমণের ব্যয়ের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, 2024 সাল থেকেই ইসরায়েলের থার্ড সিস্টেম মজুত করে রেখেছিল যুক্তরাষ্ট্র। ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনার হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এর মধ্যে ছিল গাদার, এমাদ, খাইবার শেকান এবং ফাতাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল, যা ম্যাক 15 বেগে ছোড়ার কারণে প্রতিহত করা কঠিন ছিল। এদিকে ইসরায়েলের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, কারণ বছরে মাত্র 50 থেকে 60টি ইন্টারসেপ্টর তৈরি করা যায়। এর অর্থ হলো 11 দিনের মধ্যে যা খরচ করেছে তা পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। মূলত উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবেলা করার জন্য থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছিল, কারণ দেশগুলো অতিমাত্রায় প্রচলিত বা পারমাণবিক বোমা বহনের সক্ষম মাঝারি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছিল।
ইসরায়েলি হামলার মধ্যেও লাইভ উপস্থাপনা চালিয়ে যাওয়ার সাহসী সাংবাদিক শাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে এবং হামলায় শহীদদের শিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করেছেন। সোমবার 16 জুন ইসরায়েল ইরানের রাষ্ট্র সম্প্রচার সংস্থা IRIBর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। হামলার সময়ও রেডি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চালিয়ে যান শাহার এমামি। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই মুহূর্তের ভিডিও এখন অনেকের কাছে প্রতিরোধ ও সাংবাদিকতার প্রতীক হয়ে উঠেছে। ইরান সরকার তাকে জাতীয় গর্ব হিসেবে আখ্যা দিয়েছে। জাতীয় সাংবাদিক দিবসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থাপিকা শাহার এমামির পাশাপাশি ইরানের IRIBর কেন্দ্রীয় কার্যালয়ের নৃশংস আক্রমণে শহীদদের বিশেষ শিমন বলিভার পুরস্কার প্রদান করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কর্তৃক সাহসী উপস্থাপিকা শাহার এমামি ও ইসরায়েলি হামলায় শহীদ ইরানি মিডিয়া কর্মীদের স্বীকৃতি স্বরূপ শিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনেজুয়েলার নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী চেগেনি। তিনি শহীদদের পরিবার এবং শাহার এমামির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো ইরানি জাতি সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধ মনোভাবের প্রশংসা করেন এবং তাদের চূড়ান্ত বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই করতালির মাধ্যমে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। ভেনেজুয়েলার একাধিক জাতীয় টিভি চ্যানেলে অনুষ্ঠিত সরাসরি সম্প্রচার করা হয়, যা আন্তর্জাতিক পরিসরেও আলোচিত হয়েছে। শাহার এমামির এমন স্বীকৃতি গণমাধ্যমে দায়িত্ব পালনের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। অনুষ্ঠানটি ভেনেজুয়েলার বেশ কয়েকটি জাতীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। ইরানে হামলার পর বড় বিপাকে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির বিরুদ্ধে জয় দাবি করেছেন তিনি, তবে জরিপ বলছে নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না বহু ইসরায়েলি। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে 12 দিনের সংঘাতের পর ঐতিহাসিক বিজয় দাবি করেছেন নেতানিয়াহু, তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে ইসরায়েলের অনেক নাগরিক তার উপর আস্থা রাখছেন না, তাকে বিশ্বাস করছেন না এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিসি জানিয়েছে, মার্চ মাসে যখন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বহু জিম্মি মুক্তি পেয়েছিল, তখন সেই প্রক্রিয়া ভেঙে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত অনেকেই রাজনৈতিক আত্মহত্যা বলেও উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই পদক্ষেপে বহু ইসরায়েলি, বিশেষ করে জিম্মিদের পরিবার ক্ষুব্ধ হন। তাদের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রিয়জনদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছেন। গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধের সমাপ্তির অংশ হিসেবে একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ার অংশ ছিল জিম্মিদের মুক্তি, কিন্তু নেতানিয়াহু সেই প্রক্রিয়াকে থামিয়ে দেন এবং হামাস সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিবের এক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তার বড় কোনো উত্থান আনতে পারেনি। তার দল লিকুদ পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বরং ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করাও কঠিন হয়ে উঠতে পারে। একই জরিপে আরো বলা হয়েছে, 59% ইসরায়েলি চান গাজায় যুদ্ধ এখনই বন্ধ হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে শান্তি ফিরুক। এছাড়া 49% উত্তরদাতা মনে করেন নেতানিয়াহু শুধু নিজের রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এদিকে গাজাবাসীকে ত্রাণের আটায় ভয়ঙ্কর মাদক মিশিয়ে খাওয়াচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছে। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ। গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। যে যত সামান্য ত্রাণ দেওয়া হচ্ছে ক্ষুধাপীড়িত গাজাবাসীকে, তা নিয়ে মিলেছে ভয়ঙ্কর তথ্য। মার্কিন ত্রাণ কেন্দ্রগুলোর বিতরণ করা আটার ব্যাগে বিপজ্জনক অক্সিকোডোনের অস্তিত্ব পেয়েছে বলে দাবি করেছে গাজা সরকার। বিবৃতির মাধ্যমে নেককারজনক এই কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানানো হয়েছে গাজা সরকারের মিডিয়া অফিসের পক্ষ থেকে।
বিবৃতিতে গাজা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত 4 জন নাগরিকের সাক্ষ্য নথিভুক্ত করা হয়েছে, যারা আটাই ব্যাগের ভেতরে এই বড়িগুলো খুঁজে পেয়েছেন। সম্ভাবনা আছে এই মাদকদ্রব্যগুলোর কিছু ইচ্ছাকৃতভাবে পিষে ময়দার মধ্যেই দ্রবীভূত করা হয়েছিল। প্রসঙ্গত, অক্সিকোডন হলো একটি ওপিওয়েড যা তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্যথার চিকিৎসার জন্য তৈরি। মূলত ক্যান্সার রোগীদের জন্য এই ওষুধ দেওয়া হয়। ওষুধটি অত্যন্ত আসক্তিকর, শ্বাসকষ্ট এবং হ্যালুসিনেশনের পাশাপাশি জীবন ও হুমকির মুখে ফেলে দিতে পারে এই মাদক। প্রতিদিনই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে সাক্ষাৎ নরকে পরিণত করার পর এবার ইউরোপের দিকেও নজর দিয়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরায় পরিণত হওয়া দেশটি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের সরিয়ে যেমন বস্তি স্থাপন করে যাচ্ছে ইসরায়েলিরা, তেমনি ইউরোপের দেশ সাইপ্রাসেও অনেক জমি চলে যাচ্ছে তাদের দখলে। সাইপ্রাসের স্থানীয় সংবাদ মাধ্যম সাইপ্রাস মেইলের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই ভয়ঙ্কর এক তথ্য। প্রতিবেদন অনুযায়ী সাইপ্রাসে গোপনে জমি কিনছেন ইসরায়েলিরা, ব্যাপক বিনিয়োগ করছেন আবাসন খাতে, এমনকি গোপনে কেনা ওইসব সম্পত্তি নিয়ে সংরক্ষিত এলাকা তৈরি করছেন ইসরায়েলিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে গিয়ে থেকে এসেছেন বলে জানা গেছে। তথ্য উপাত্ত বলছে, গত 5 বছরে সাইপ্রাসে 2500-এর বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা। এরই মধ্যে ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিতে ইসরায়েলিদের সংখ্যা পৌঁছেছে 15,000-এ। স্থানীয়দের অভিযোগ, মিনি ইসরায়েল বানানো হচ্ছে সাইপ্রাসে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে উঠেছিল ইউরোপের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতেও হাজার হাজার ইসরায়েলি নাগরিক সেখানে আশ্রয় নেন। গুঞ্জন আছে, কয়েকদিনের জন্য সাইপ্রাসে ছিলেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার গণমাধ্যমের খবর, সাইপ্রাসে গোপনে জমি কিনেছেন। সাইপ্রাস মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্যাপক হারে বিনিয়োগ করছেন সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকরা। এমন খবর সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানে হামলা করে চরম মার খেয়েছেন ট্রাম্প নেতানিয়াহু। একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় নিয়ে হাস্যরস। এশিয়ার মুসলিম মালয়েশিয়াকে পারমাণবিক শক্তি বাড়াতে সহায়তা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ভারতের আগ্রাসনের জবাবে যুদ্ধ সাজে পাকিস্তান, বাড়ছে অস্ত্র মজুত। ইসরায়েলকে বাঁচাতে 12 দিনে 20% থার্ড ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের। সাহসিকতার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইরানের সেই উপস্থাপিকা। যে কারণে নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না বহু ইসরায়েলিরা। গাজাবাসীকে ত্রাণের আটায় ভয়ঙ্কর মাদক মিশিয়ে খাওয়াচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইউরোপের আরো এক দেশ দখলের পাঁয়তারা ইসরায়েলিদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।